Hello everyone, welcome to the SB method. তো WBP NKP GKPIQ সিজন 1 এর আজকের লেকচার নাম্বার 20 এবং এটাই আজকের লাস্ট ক্লাস। তো তোমরা যারা এই সিরিজটাকে প্রথম থেকেই দেখছো তাদেরকে বলে রাখি, তোমরা ক্লাসগুলিকে অবশ্যই 1 থেকে 2বার রিভাইজ করে নিও, কারণ এক্সামের আর বেশি দিন বাকি নেই। আর এই ক্লাসে তোমরা যতগুলোই কোশ্চেন করেছো এর 90% কোশ্চেনই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এগুলোকে ভালো করে পড়লেই তোমরা এর থেকেই আশা করি কমন পাবে। আর হ্যাঁ, 2-1 দিনের মধ্যে ইংলিশের ভোকাবুলারির উপরে ওয়ান শট বা ম্যারাথন যে ক্লাসগুলো হয়, সেই ওয়ান শট একসাথে টপ যে প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি সেগুলো তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, সেগুলোকেও তোমরা দেখে নিও। আর হ্যাঁ, যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি তাদেরকে বলে রাখি, টেলিগ্রামে আমি আমার এই যে ক্লাসগুলোর সব পিডিএফই আপলোড করে দিয়েছি। বাকি লাস্ট পিডিএফ আপলোড করেছি 18 নাম্বার পর্যন্ত, আর দুটো ক্লাস আছে 19 আর 20। আজকে এই লাস্ট ক্লাস হওয়ার পরেই আমি তোমাদের পিডিএফগুলো আপলোড করে দেবো। আর এছাড়াও যে বিভিন্ন জিকের যে কোশ্চেনগুলো আমি এই টেলিগ্রামে আপলোড করেছি তোমরা দেখে নিও, এখানে জয়েন হয়ে যেও। ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্কটা টেলিগ্রামের দিয়ে দেবো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা ছিলেন ধননন্দ। এই ধননন্দ ছিল নন্দ বংশের শেষ রাজা। নন্দ বংশের শেষ রাজা। নেক্সট কোশ্চেন দেখো, এ নেশন ইন মেকিং গ্রন্থ রচিয়তাকে? দীনবন্ধু মিত্র, বালগঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুভাষচন্দ্র বসু। তো দীনবন্ধু মিত্র এর লেখা বিখ্যাত নাটকটার নাম কি? নীলদর্পণ। বালগঙ্গাধর তিলকের লেখা বুকস হচ্ছে দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস। দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস। এছাড়াও তিনি গীতা রহস্য লিখেছেন। আচ্ছা, সুভাষচন্দ্র বসুর লেখা বুকস হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। আর এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। অ্যাসোসিয়েশন। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে রাষ্ট্রগুরু বলা হতো। আচ্ছা, তাছাড়াও বাংলার মুকুটহীন রাজা বলে উপাধি দেওয়া হয় এনাকে। বাংলার মুকুটহীন রাজা, হীন রাজা উপাধি দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের লৌহ মানব বলে অভিহিত করা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়। তো সর্দার বল্লভভাই প্যাটেলকেই ভারতের লৌহ মানব হিসেবে অভিহিত করা হয়। নেক্সট কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? কার্ল মার্কস, বালগঙ্গাধর তিলক,
গান্ধীজি, সুভাষচন্দ্র বসু। তো বাল গঙ্গাধর তিলকের এই উক্তিটি, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করে ছাড়বই। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। লোকমান্য। তিনি মারাঠা আর কেশরী নামে দুটো পত্রিকা প্রকাশ করেন। পত্রিকা ছিল তার দুটো, একটা হচ্ছে মারাঠা, যেটা ইংরাজি ভাষায় লেখা, আর একটা হচ্ছে কেশরী, এটা মারাঠা ভাষায় লেখা বা মারাঠি ভাষায় লেখা। হুম। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড কার্জন, উইলিয়াম বেন্টিং। আচ্ছা, তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 1858 সালে মহারানী ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র হয়, সেই ঘোষণাপত্র অনুযায়ী গভর্নর জেনারেলের পদটাকে সরিয়ে ভাইসরয়ের পদটা করা হয়। তো সেই ভাইসরয়, প্রথম যে ভাইসরয়, তিনি হন লর্ড ক্যানিং। ইনিই ছিলেন আবার শেষ গভর্নর জেনারেল। তো লর্ড ক্যানিং ছিলেন কি শেষ গভর্নর জেনারেল। উইলিয়াম বেন্টিং, এই যে উইলিয়াম বেন্টিং ছিলেন প্রথম গভর্নর জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল। আচ্ছা, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। শেষ ভাইসরয় আর কি ছিলেন? আর ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে? স্বাধীন ভারতের প্রথম এবং শেষ গভর্নর চক্রবর্তী রাজাগোপালাচারী, C.R. গোপালাচারী। C.R. মানে চক্রবর্তী। তো এই স্বাধীন ভারতেই প্রথম যে ভারতীয় গভর্নর, তিনি ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, এবং শেষ গভর্নরও তিনি ছিলেন। এরপরেই গভর্নর পদ থেকে তুলে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, মুদ্রাস্ফীতির অর্থ হল ধনীর সংখ্যা বৃদ্ধি, টাকার যোগান বৃদ্ধি, আমদানি বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি। তো টাকার যোগান বৃদ্ধি হলেই মুদ্রাস্ফীতি হয়, মানে টাকার ভ্যালু কমে যায়। রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? তো রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? হাইকোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, এই হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবার শপথ বাক্য পাঠ করান এই রাজ্যপাল নিজে। তাহলে এরা একে অপরকে শপথ বাক্য পাঠ করায়। মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। রাষ্ট্রপতিকে
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আবার এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। সেম হাইকোর্টের সাথে রাজ্যপাল আর রাষ্ট্রপতির সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করেন? প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে? তো ভারতের সংবিধানে 3 প্রকার জরুরি অবস্থার কথা বলা আছে। 352 নম্বর ধারায় আছে জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা। 356 নম্বর ধারায় আছে, এগুলো ধারা। 56 নম্বর রাষ্ট্রপতির শাসন বা শাসনতান্ত্রিক অচলাবস্থা। কোনো রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা, যেটাকে রাষ্ট্রপতি শাসন বলা হয়। সরি, আর 360 নম্বর ধারায় আছে আর্থিক জরুরি অবস্থা। নেক্সট কোশ্চেন দেখো, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1495, 1496, 1497, 1498। তো 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে ভাস্কো দা গামা এসে পৌঁছান। তিনি ইউরোপ থেকে ভারতে আসার পথ আবিষ্কার করেন। ইউরোপ থেকে ভারতে আসার পথ আবিষ্কার করেন কে? ভাস্কো দা গামা। ভারতের নীলগিরি কি ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত। তো নীলগিরি হচ্ছে ক্ষয়জাত পর্বত। এছাড়াও ক্ষয়জাত পর্বতের কয়েকটা উদাহরণ হলো আরাবল্লী, পরেশনাথ, আরাবল্লী, পরেশনাথ ইত্যাদি। ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, আর আরাবল্লী আবার প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। আর প্রাচীন আরাবল্লী। আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বতের মধ্যে প্রচুর আগ্নেয় পর্বত আছে, যেমন আগ্নেয় পর্বতের উদাহরণ ভারতের ব্যারেন, জাপানের ফুজিয়ামা ইত্যাদি। স্তূপ পর্বত, স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে সাতপুরা আর বিন্ধ্য পর্বত। এগুলো হচ্ছে স্তূপ পর্বত।
তাহলে নীলগিরি হচ্ছে ক্ষয়জাত পর্বত। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? প্যাডোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, ওডোমিটার। তো ওডোমিটারের সাহায্যে তো অতিক্রান্ত দূরত্ব মাপা হয়। অতিক্রান্ত দূরত্ব। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয়। আর ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। লোহায় মরিচা পড়াকে কি বলে? অক্সিডেশন, হ্রাস, ডিকম্পোজিশন, ডিসপ্লেসমেন্ট। তো লোহায় মরিচা পড়াকে বলা হয় অক্সিডেশন। নেক্সট কোশ্চেন, ভারতের উপকূল রেখার প্রসার কত? তো ভারতের উপকূল রেখার প্রসার হচ্ছে এই যে ৭৫/১৬.৬ কিমি, ৭৫১৬.৬ কিলোমিটার। আর রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে গুজরাটের। তাহলে রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে কার? গুজরাটের। নেক্সট কোশ্চেন, নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান কোন দেশটিকে বলা হয়? সুইডেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে। তো নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান বলা হয় নরওয়েকে। আচ্ছা, সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? সূর্যোদয়ের দেশ। তারপর ক্যাঙ্গারুর দেশ। অন্ধকার মহাদেশ। প্যাগোডার দেশ। আর বজ্রপাতের দেশ কাকে বলে? তো দেখো, সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। অন্ধকার মহাদেশ বলা হয় আফ্রিকাকে। প্যাগোডার দেশ মায়ানমার। আর বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান। নেক্সট কোশ্চেন, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? তো রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। নিম্নলিখিতগুলির মধ্যে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এই অনুসারে, এই যে অপশান অনুসারে সবথেকে বড় অঙ্গ কোনটি? তো যকৃৎ, কিডনি, মস্তিষ্ক, হৃৎপিণ্ড। তো এদের মধ্যে সবথেকে বড় অঙ্গ হচ্ছে যকৃৎ। এটি হচ্ছে সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ। সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ। আর ত্বক হলো মানবদেহের সবথেকে বড় অঙ্গ।
মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ দেহে ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? হেটেরক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, অক্সিন। তো উদ্ভিদ দেহে যে ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে হচ্ছে অক্সিন। আর এই জিব্বেরেলিন উদ্ভিদদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং কাণ্ডের প্রসার ঘটায়। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ এবং কাণ্ডের প্রসার ঘটায়। নেক্সট কোশ্চেন দেখো, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? দেখো মানব মস্তিষ্ক সম্পর্কে ভাগগুলো দেখো। তো প্রথমত ব্রেনকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফোর ব্রেন আর একটা হচ্ছে দুভাগে নয় তিন ভাগে, মিড ব্রেন আর হিন্ড ব্রেন। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এই যে অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন যেটা সামনের দিকে আছে সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গুরু মস্তিষ্ক আর একটা থ্যালামাস। গুরু মস্তিষ্কের নাম সেরিব্রাম। এখানেই এই যে ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্কে থ্যালামাস আছে। এই থ্যালামাসের কাজ কি? থ্যালামাসের কাজ হচ্ছে ব্যক্তির রাগ, লজ্জা এগুলোকে, নিদ্রা, আত্মরক্ষা এগুলোকে, রাগ লজ্জা নিয়ন্ত্রণ করে কে? থ্যালামাস। আর হাইপোথ্যালামাস হচ্ছে নিদ্রা আর আত্মরক্ষা নিয়ন্ত্রণ করে, হাইপোথ্যালামাস। গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের কাজ কি? ব্যক্তিত্ব, বাকশক্তি, স্পন্দন, স্পর্শ, বেদনা, উষ্ণতা, শ্রবণ, দৃষ্টি আর আবেগ, এগুলোই হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ। আচ্ছা, মিড মস্তিষ্ক বা যেটা তোমার মধ্য মস্তিষ্ক, আচ্ছা নৃত্য, ব্যায়াম ইত্যাদি এইসবেই মধ্য মস্তিষ্কর আর কি কাজ থাকে। হিন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক কি? আচ্ছা দেখো, পোনাস, সেরিব্লাম আর মেডুলা অবলঙ্গেটা। এখানে পড়েছ গুরু মস্তিষ্কর নাম সেরিব্রাম, আর সেরিব্লাম হচ্ছে লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক কি করে? দেহের বা দৈহিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তো আমাদের কোশ্চেন ছিল মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? তাহলে সঠিক উত্তর হবে কি? লঘু মস্তিষ্ক। আচ্ছা, মেডুলা অবলেঙ্গটা এটা কি করে? এটা হৃদস্পন্দন, লালা নিঃসরণ, বমি নিয়ন্ত্রণ করে। আর পোনস এটা বাকযন্ত্র, গলবিল, চর্বণ, মুখের পেশি নিয়ন্ত্রণ করে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো তিনটে ভাগে প্রথমত ভাগ করা হয়েছে, একটা অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক আর এই মধ্য মস্তিষ্ক। তো অগ্র মস্তিষ্ককে দুভাগে ভাগ করা হয়েছে, একটা গুরু মস্তিষ্ক আর একটা থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। গুরু মস্তিষ্ক কি করে? ব্যক্তির ব্যক্তিত্ব, শ্রবণ, দৃষ্টি, আবেগ এগুলো দেখে। থ্যালামাস রাগ লজ্জা দেখে, আর হাইপোথ্যালামাস হচ্ছে নিদ্রা, আত্মরক্ষা। মধ্য মস্তিষ্ক ওই যে শরীরের ব্যায়াম টাইপের, নিত্য ব্যায়াম এইসবগুলো দেখে মধ্য মস্তিষ্ক। আর পশ্চাৎ মস্তিষ্কটা কি দেখে? পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যে সেরিব্লাম আছে, যাকে লঘু মস্তিষ্ক বলে, এই হচ্ছে দেহের যে ভারসাম্য সেটা নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? জল থেকে বরফে রূপান্তরীকরণ, লোহার চৌম্বকীকরণ, কাগজের দহন, জলে চিনির দ্রবীভূত হওয়া। তো রাসায়নিক পরিবর্তন মানে কি? যে পরিবর্তনে আর পূর্বের অবস্থায় ফিরে আসা যায় না তাকেই বলে রাসায়নিক পরিবর্তন। তো কাগজের দহনের ফলে কি হবে? সে কাগজটা পুড়ে ছাই হয়ে যাবে। তো ছাই হলে সেই ছাই থেকে আবার কি কাগজ তৈরি করা সম্ভব? কখনোই না। তো এটাই হবে রাসায়নিক পরিবর্তন।
আর ভৌত পরিবর্তন কি? ভৌত পরিবর্তন মানে এক অবস্থা থেকে পদার্থ তার অন্য আরেকটা অবস্থায় পরিবর্তন হয়, সেটাই হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন জল থেকে বাষ্পে রূপান্তরিতকরণ। তো জল বাষ্প হতে পারে, ওই বাষ্পটাই আবার একসাথে জমাট বেঁধে জলে পরিণত হতে পারে। লোহার চৌম্বকীকরণ, লোহাকে চৌম্বক হিসেবে মানে তৈরি করা যায়। সেমভাবে আবার ওই সেটাকেই লোহা, সেই চৌম্বক ক্ষেত্রে যখন ওর কারেন্ট উৎপন্ন বন্ধ করে দেয়, মানে কারেন্টের মাধ্যমে তৈরি করা যায় সেটা। তারপর জলে চিনির দ্রবীভূত হওয়া, এটাও একটা ভৌত পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন কি? এখানেই শুধুমাত্র এই কাগজের দহন, এটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বৃদ্ধি পায়? মানে সাধারণত কোনো আর কি একটা তরল পদার্থ, সেটা যদি কঠিনে পরিণত হয় তাহলে, আচ্ছা এখানটায় কোশ্চেন ভুল হয়েছে, এই পাই হবে না, পাই না হবে। তো এখানে নিম্নের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হলে পদার্থটির আয়তন বৃদ্ধি পায় না? তো সাধারণ অবস্থায় কোনো তরল থেকে সেটা যদি কঠিনে পরিণত হয় তাহলে তার আয়তন বাড়ে। তরল ছিল, কঠিনে পরিণত হয়ে গেলেই তার আয়তন বাড়বে। কিন্তু অ্যান্টিমনি এমন একটা পদার্থ যার তরল থেকে কঠিনে নিয়ে গেলে তার আয়তন বৃদ্ধি পায় না। ঠিক আছে, তো আজকে এই লাস্ট কোশ্চেন হলো এবং শেষ ক্লাস হলো এই যে পিওয়াইকিউ সিরিজের। তো দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ভিডিওর যে পিডিএফগুলো পেতে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না। তো বাই বাই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।